বঞ্চনার দিন কি এবার শেষ হলো? নয়া মন্ত্রিসভার দিনেই বরাদ্দ ঘোষণা কেন্দ্রের, রাজ্যকে করের টাকা বরাদ্দ মোদী সরকারের। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখেছি রাজ্যে পরপর ভোটে এই বরাদ্দ বঞ্চনা ইস্যু হয়েছে এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বঙ্গে বিজেপির ভোট বাক্সে কি এর প্রভাব পড়েছে, আর তার জেরেই প্রথম বৈঠকে একেবারে বরাদ্দ ঘোষণা মোদী? দেখো, এই সম্ভাবনার দিক কিন্তু ক্রমশই উজ্জ্বল হচ্ছে। তার কারণ দেখা গেল এনডিএ ক্যাবিনেট ঘোষণা যেদিন হলো এবং ক্যাবিনেট যেদিন বন্টন হলো এবং ক্যাবিনেটের বৈঠক হলো, সেদিনই পশ্চিমবঙ্গকে প্রায় 10,500 কোটি টাকা ট্যাক্স বাবদ বরাদ্দ দেওয়া হলো। এবং এখানে শুধু পশ্চিমবঙ্গই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য রাজ্যকেও বরাদ্দ দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে যে সমস্ত রাজ্যে ভরাডুবি হয়েছে কার্যত বলা চলে বিজেপি, সেই সমস্ত রাজ্যে বরাদ্দের পরিমাণও কিন্তু যথেষ্ট বেশি। পশ্চিমবঙ্গে যেরকম 10,500 কোটি টাকা দেওয়া হয়েছে, তেমনি কিন্তু উত্তরপ্রদেশকে দেওয়া হয়েছে 25,000 কোটি টাকারও বেশি। এবং মনে রাখতে হবে, এই বরাদ্দ কিন্তু জুন মাসের জন্য ট্যাক্স বাবদ যে বরাদ্দ, তার থেকে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 1,39,750 কোটি টাকা যে সমস্ত রাজ্যগুলিকে বন্টন করা হচ্ছে, সেটি অতিরিক্ত টাকা। অর্থাৎ কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে এই যে রাজ্যগুলির ভরাডুবি এবং বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেখানে আর্থিক বরাদ্দ না দেওয়ার জন্য যে বারবার অভিযোগ উঠেছে, বঞ্চনার যে বারবার অভিযোগ উঠেছে, সেই পরিণাম যে ভোট বাক্সে পড়েছে, তেমন রিপোর্টই হয়তো এসে পৌঁছেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। তাই জন্য এনডিএ সরকারের শুরুর দিনে এত টাকা বরাদ্দ এবং বঞ্চনা শেষ করে অবশেষে 10,500 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হলো পশ্চিমবঙ্গকে। একদমই মৈত্রী, অর্থাৎ কোথাও গিয়ে প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের এই প্রচারটাই হয়তো সেটব্যাক হয়েছে বিজেপির কাছে, এবং তাই জন্যই কি সরকার গড়ে এই সিদ্ধান্ত? এই নিয়ে তৃণমূল কি বলছে শুনুন। ভারতের গণতন্ত্রের জন্য সব থেকে খারাপ যে দিকটা, ব্যক্তি পূজা, ব্যক্তির জন্য কাজ করা, সেইটাই করতে গিয়েছিল। ভারতের মানুষ সেটা হতে দেয়নি। তাই একটুখানি তাদের মনে সংযত হওয়া আর বুঝতে পারার একটা ধারণা এসছে যে সত্যি ঘটনাটা কি। তাই জন্য তাড়াহুড়ো করে তারা এমন কিছু করতে চাইছে যে জনগণকে বলা যে আমরা অত খারাপ নই যতখানি মনে করছো, সেটা মোদি বলার চেষ্টা করছেন। এদিকে আজ পূর্ণমন্ত্রী পেল না বাংলা, এবং আজ কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন, কোন কোন মন্ত্রক কারা পাচ্ছেন, এই নিয়ে সকাল থেকে একটা জল্পনা চলছিল এবং দেখা গেল এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা। তৃতীয় মোদী সরকারে বাংলার 2 প্রতিমন্ত্রী, সুকান্ত মজুমদার, তিনি শিক্ষা এবং উত্তর পূর্ব উন্নয়নের দায়িত্বে, এবং জাহাজ প্রতিমন্ত্রী রইলেন শান্তনু ঠাকুর। গতবার 4 আর এবার 2। বাংলা থেকে এবার 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনেই প্রতিমন্ত্রী, একজন সুকান্ত মজুমদার আর একজন শান্তনু ঠাকুর। প্রথমে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যেভাবে আমার মতো একজন সাধারণ কর্মীকে এত বড় দায়িত্ব দিয়েছেন, একটি হলো নর্থ ইস্টের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এবং তার সাথে শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব। আমি চেষ্টা করব আমার নিজের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে পুরো মোদিজির যে প্রকল্প আছে বা মোদিজির যে লক্ষ্য আছে, মিশন ভিশন আছে, তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তথা জেলা সহ পশ্চিমবঙ্গের জন্য শিক্ষা ব্যবস্থাটাকে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ, সেটাকে কেন্দ্রের তরফ থেকে যতটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। নরেন্দ্র মোদীর সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলার অধিকার রক্ষা করে না, বাংলাকে ক্ষতি করে, কুৎসা করে। আর ওর দলের মধ্যে দেখুন 2014 সাল থেকে 2024 বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী করার উপযুক্ত কাউকে মনে করা নেই। বাংলায় নিজের দলটাকেও সম্মান না দেয়া, মানুষ দেবে কেন সেই বিজেপিকে সম্মান? কেন মানুষ ভোট দেবেন যেখানে প্রধানমন্ত্রী নিজেই বাংলার বিজেপি সাংসদদের প্রতি অনাস্থা দেখাচ্ছেন যে এরা পূর্ণমন্ত্রী হওয়ার যোগ্য নয়? তো বাংলার মানুষ কেন বিজেপিকে সম্মান দিতে যাবে? 2 জন প্রতিমন্ত্রী পেয়েছে এবার বাংলা, একজন সুকান্ত মজুমদার যেরকম বলছিলাম, আর একজন শান্তনু ঠাকুর। এই নিয়ে কি বলছে বালুরঘাট এবং বনগাঁ শুনুন। আই শ্রী শান্তনু ঠাকুর, আই সুকান্ত মজুমদার। 19 বঙ্গে বিজেপি একলাফে 2 থেকে 18 হয়।
মোদির মন্ত্রিসভায় জায়গা পান 4 সাংসদ। এবার রাজ্যে বিজেপি ধরাশায়ী। আঠারো থেকে কমে 12। এবার মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে 2, আগের বারের অর্ধেক। বাংলাতে সিট কমে গেছে আমাদের, স্বাভাবিক। কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। বাংলা থেকে 2 জন কেন্দ্রীয় মন্ত্রী, দুজনই প্রতিমন্ত্রী। একজন সুকান্ত মজুমদার, আরেকজন শান্তনু ঠাকুর, যিনি গতবার ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী। শান্তনু ঠাকুর মন্ত্রী হওয়াতে আমাদের খুব আনন্দ পাইছি। গতবার 2.5 বছর ছিল যেটুকু উন্নতি করেছে তাতে আমরা দেখেছি ভালোই করেছে। শান্তনু ঠাকুর হলেন বঙ্গ বিজেপির মতুয়া মুখ। এবার ভোটের মুখে দেশ জুড়ে সিএএ চালু করে মোদী সরকার। এই সিএএ কে হাতিয়ার করে মতুয়া প্রধান 2 কেন্দ্র রানাঘাট এবং বনগাঁয় পদ্ম ফুটিয়েছে বিজেপি। এরপরেও মতুয়াদের একাংশ প্রশ্ন তুলছে, নাগরিকত্ব শান্তনু ঠাকুর কি দেবে? নাগরিক তো আমরা নিজেরা সবাই নাগরিক, আমরা ভোট দিই, আমাদের আধার কার্ড আছে, আমাদের সমস্ত কার্ড আছে। আবার নাগরিকত্ব দেওয়ার কি আছে? নাগরিকত্ব তো ভাওতা। আমরা যদি নাগরিক নাই হই তাহলে আমাদের ভোটে শান্তনু মন্ত্রী হয়েছে, তাহলে শান্তনু তো মন্ত্রীই থাকবে না। গতবার প্রতিমন্ত্রী হওয়া শান্তনু এবার পূর্ণমন্ত্রী হবেন বলে মতুয়াদের অনেকেই আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পদোন্নতি হয়নি। এতে মতুয়াদের অনেকের মনে ক্ষোভ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় এবারও উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি, তার মধ্যে অন্যতম আসন বালুরঘাট। দ্বিতীয়বারের জন্য সেখান থেকে জিতে সাংসদ হয়েছেন সুকান্ত মজুমদার। এবার 36 জন প্রতিমন্ত্রীর অন্যতম সুকান্ত। জেলাবাসী হিসেবে তো আমরা খুবই গর্বিত। এই প্রথম বালুরঘাট থেকে বা এই জেলা থেকে কেউ কেন্দ্রীয় স্তরে প্রতিমন্ত্রী হলেন। আর সুকান্ত মজুমদার এমপি হিসেবে অনেক কাজ করেছেন। উনি যেমন মানুষ তেমন যেন প্রশাসক হিসেবেও আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেন। ওনাকে মন্ত্রী করা হয়েছে এবং মন্ত্রী হয়ে উনি 5 বছরে আমাদের জেলার উন্নয়নের স্বার্থে কতখানি কি কাজ করেন সেটা আমাদের এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব। নিউজ 18 বাংলা। কেন্দ্রে মন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। এবার তার চেয়ারে কে? বাংলায় কে হবেন বিজেপির নতুন রাজ্য সভাপতি? অনেকগুলো নাম উঠে আসছে। দৌড়ে কে এগিয়ে, আসুন দেখি। I, Shukanta Majumdar, do swear in the name of God. সুকান্ত মজুমদার হলেন কেন্দ্রীয় মন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী। তাহলে তার জায়গায় এবার বিজেপি পাবে নতুন রাজ্য সভাপতি, কারণ বিজেপির নীতি 1 ব্যক্তি 1 আসন। কে বসবেন সুকান্তর চেয়ারে? বাংলার দায়িত্ব কার হাতে ছাড়বে বিজেপি নেতৃত্ব? একাধিক নাম ঘিরে জোর জল্পনা। শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা। 24-এর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও শুভেন্দুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। এবার ভোটে বঙ্গে ধরাশায়ী হয়েছে বিজেপি। 18 থেকে কমে হয়েছে 12। এরপরেও বিজেপির একাংশ চায় রাজ্য সভাপতি করা হোক শুভেন্দু অধিকারীকে, কিন্তু আরএসএস কি রাজি হবে? দিলীপ ঘোষের নাম ঘিরেও জোর জল্পনা। আরএসএস করে তিনি বিজেপিতে আসেন, সাফল্যের সঙ্গে রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। তাঁর আমলেই এ রাজ্যে 2 থেকে 1 লাফে 18 লোকসভা আসন পায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ইতিহাসের সর্বোচ্চ 77 আসন পায়। দিলীপ ঘোষ ভোটে লড়ে প্রথমে বিধায়ক হন, তারপর সাংসদ। কিন্তু এবার তিনি ভোটে হেরে গেছেন। এখন তিনি বিজেপির কোনো সাংগঠনিক পদেও নেই। বিজেপির অনেকেই মনে করেন বাংলায় বিজেপিকে ভালো ফল করতে হলে দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন করতে হবে। কিন্তু এবার বঙ্গে বিজেপির ভরাডুবির পর বারবার তিনি দলের বিরুদ্ধে মুখ খুলেছেন, নিশানা করেছেন নেতৃত্বকে। আপনার নেতৃত্বে 18টা সিট পেয়েছিল, কিন্তু এবার দেখা গেল 12টায় নেমে এসছে। দলের কি অনেকটাই খামতি মনে করছেন? খামতি তো হয়েছে, রেজাল্টটাই সব শেষ। সেটা কেন হয়েছে এবার ভাবতে হবে সবাইকে। এই সব মন্তব্য কি দিলীপের বিরুদ্ধে যেতে পারে, নাকি দিলীপেই ফের আস্থা দেখাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব? এ নিয়ে এখন জোর জল্পনা। শুভেন্দু দিলীপের পাশাপাশি নাম উঠে আসছে দেবশ্রী চৌধুরীর, কারণ তিনি সংঘ ঘনিষ্ঠ নেতা এবং মহিলা মুখ। 1 ব্যক্তি 1 পদ ফর্মুলায় এবার বিজেপিকে সর্বভারতীয় সভাপতিও বাঁচতে হবে, কারণ জেপি নাড্ডাকে করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। তার জায়গায় কার হাতে তুলে দেওয়া হবে ব্যাটন? এক্ষেত্রে বিভিন্ন নাম ঘিরে জোর জল্পনা, যেমন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, দেবেন্দ্র ফডনভিস, অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানি। এছাড়াও
বেশ কিছু নাম উঠে আসছে, সব নাম ঘিরেই চলছে জল্পনা। নিউজ 18 বাংলা। বাংলায় ফের ভোট, এবার উপনির্বাচন। রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন। লোকসভা ভোটের ফলের নিরিখে এই 4টির মধ্যে 3টি আসনেই এগিয়ে বিজেপি, একটিতে এগিয়ে তৃণমূল। উপনির্বাচন হবে 10ই জুলাই, গণনা 13ই জুলাই। লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের ভোটের ঢাকে কাঠি। এবার বিধানসভা উপনির্বাচন। পশ্চিমবঙ্গের 4 বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ সোমবার ঘোষণা করল কমিশন। উপনির্বাচন হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা এবং কলকাতার মানিকতলায়। আগামী 10ই জুলাই ভোট, 13ই জুলাই গণনা। এবারের লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে 3টিতে এগিয়ে বিজেপি। রায়গঞ্জে বিজেপি এগিয়ে 46,739 ভোটে, রানাঘাট দক্ষিণে বিজেপির লিড 36,936 আর বাগদায় 20,614। একমাত্র মানিকতলায় 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। 2011 সালের বিধানসভা ভোটেও ছবিটা একই রকম ছিল। রায়গঞ্জে বিজেপি জেতে 20,748 ভোটে, রানাঘাট দক্ষিণে 16,515 ভোটে, বাগদায় বিজেপি জয়ী হয় 9,792 ভোটে, কলকাতার মানিকতলা কেন্দ্রে তৃণমূল জেতে 20,238 ভোটে। আবারও বিধায়ক হন সাধন পাণ্ডে, তার মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন। অন্যদিকে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় বিজেপির বিধায়ক ছিলেন যথাক্রমে কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস। বিজেপির এই 3 বিধায়কই তৃণমূলে যোগ দেন। 24-এর লোকসভা ভোটে তাদের প্রার্থী করে ঘাসফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তারা ভোটে লড়েন, কেউই জিততে পারেননি। তাদের পদত্যাগের জেরেই ফের ভোট হবে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায়। এই 3 জনেরই ফের বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হওয়ার সম্ভাবনা। এই 4 কেন্দ্র ছাড়াও বাংলায় আরো 6 বিধানসভা কেন্দ্রে পরে উপনির্বাচন হবে, কারণ এই 6 কেন্দ্রের বিধায়করাই এবার সাংসদ হয়েছেন। এর মধ্যে 5 জন তৃণমূলের, 1 জন বিজেপির। যেমন নৈহাটির পার্থ ভৌমিক, মেদিনীপুরের জুন মালিয়া, সিতাইয়ের জগদীশচন্দ্র বসুনিয়া, তালডাংরার অরূপ চক্রবর্তী, হাড়োয়ার হাজি নুরুল ইসলাম এবং মাদারিহাটে বিজেপির মনোজ টিক্কা। নিউজ 18 বাংলা। নতুন মন্ত্রিসভায় পুরনো মন্ত্রী, কিচেন ক্যাবিনেট একই রাখলেন মোদী। 3 বারের জন্য প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এনডিএ সরকার গড়লেও প্রধান মুখ হলেন নরেন্দ্র মোদী। বলা হচ্ছে মোদী 3.0। আর মন্ত্রিসভায় পুরনো মুখদের জয় জয়কার। রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন প্রথম থেকে কিচেন ক্যাবিনেটে। মোদীর আস্থাভাজন এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রকে। মন্ত্রিসভায় নতুন, কিন্তু সদস্যরা সবাই পুরনো। মোদী মন্ত্রিসভায় প্রধান 4 মন্ত্রকে কোনো পরিবর্তন আসছে না। অমিত শাহ এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং ফের একবার পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব। অর্থ মন্ত্রক থাকছে নির্মলা সীতারামনের হাতেই। অন্যদিকে এবারও বিদেশ মন্ত্রী থাকছেন এস জয়শঙ্করী। মোদীর মন্ত্রিসভায় বিজেপির হেভিওয়েটরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন জেপি নাড্ডা। শিবরাজের হাতে কৃষি এবং পঞ্চায়েত। খাদ্যমন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। মনোহরলাল খট্টার নগরোন্নয়ন এবং বিদ্যুৎ মন্ত্রী। মন্ত্রক বদলে টেলিকমে এবার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিরেন রিজিজুকে সংসদ বিষয়ক মন্ত্রক দেওয়া হয়েছে। মোদীর কারিশমাতেই কি শরিকরা বসে? একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের কাছে মাথা নত নয়। রেল, প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, বিদেশে শরিকরা নেই। বিজেপি যেখানে মাত্র 240টা আসন পেয়েছে, সরকার গড়তে 32টা আসন কম। শরিকদের ছাড়া যে সরকার গড়া সম্ভব ছিল না, তাদের বাড়তি কোনো গুরুত্বই দেওয়া হলো না। পঞ্চায়েত, ভারী শিল্প, অসামরিক বিমান পরিবহনের দায়িত্বে রয়েছেন শরিকরা। এছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র কুটির শিল্পে শরিকরা। বাংলা হলো না কর্ণাটক।
হিজাবের জেরে চাকরি গেল না সঞ্জিদার। সম্প্রতি হিজাবে আপত্তি জানায় কলকাতার এক বেসরকারি আইন কলেজ, আর এর জেরে চাকরি থেকে ইস্তফা দেন অধ্যাপক সঞ্জিদা কাদের। বিষয়টি প্রকাশ্যে আসতেই আসরে নামেন অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি, আর এতেই জটিলতা কেটেছে। মঙ্গলবার ফের কলেজে যোগ দেবেন অধ্যাপক সঞ্জিদা কাদের। কর্ণাটকের পর বাংলা, ফের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিয়ে বিতর্ক। তবে বাংলা কর্ণাটক হলো না, গোড়াতেই নির্মূল করা হয়েছে হিজাব বিতর্ক। টালিগঞ্জে বেসরকারি আইন কলেজ, যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ, এখানকারই অধ্যাপক বীরভূমের রামপুরহাটের বাসিন্দা সঞ্জিদা কাদের। সম্প্রতি তিনি হিজাব পরে কলেজে যেতে শুরু করেন। এতে আপত্তি তোলে কলেজ কর্তৃপক্ষ। গত 31শে মে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় যে কলেজে হিজাব নিষিদ্ধ। ড্রেস কোডও জারি করে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সঞ্জিদা। 5ই জুন তিনি ইস্তফা দেন। যে আমি যাই পরে আসি না কেন, আমি প্রেমাইসেসে আমি হেড স্কার্ফ দিতে পারি, কিন্তু যখন আমি ক্লাসে যাব আমাকে হেড স্কার্ফটা খুলে যেতে হবে। তো এই পুরো পরিস্থিতিতে যখন আমাকে হিজাব নিয়ে অ্যালাউ করা হবে না ক্লাসে একদিনও, তো তাই জন্য আমি তখন রিজাইন করতে বাধ্য হই 5 তারিখে। তিনি বাইরে হিজাব পরে আসতে পারেন, অসুবিধা নাই। কলেজে এসে তিনি ক্লাস করার সময় অবশ্যই তিনি ওই আমাদের ড্রেস রুমে বা স্পেশাল একটা রুম আছে, সেই রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে কলেজের যে পার্টিকুলার ড্রেস কোড আছে সেই ড্রেস কোড পরে তিনি ক্লাস করাবেন। এটাই হচ্ছে আমাদের কলেজের নিয়ম। হিজাবে আপত্তি কলেজের, তার জেরে অধ্যাপকের ইস্তফা, এ নিয়ে জোর বিতর্ক। এ খবর জানার পরেই আসরে নামেন অবসরপ্রাপ্ত আইপিএস হুমায়ুন কবির। সোমবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি বৈঠক করেন। সেই বৈঠকেই বেরিয়েছে সমাধান সূত্র। মঙ্গলবার থেকে ফের কলেজে পড়াবেন সঞ্জিদা। এটা নিয়ে আমরা করেছিলাম, আমি কথা বলেছি, দুপক্ষকে বসিয়েছি সামনাসামনি। হেড স্কার্ফ উনি পরবেন, সেটা ওনারা লিখেই দিচ্ছেন। আজকে অফার লেটার আবার ওনাকে দেবেন, কিন্তু রিজাইন করেছেন, সেক্ষেত্রে ওনাকে একটা অফার লেটার দিচ্ছেন, রিজাইন করেছেন, এবং উনি এটাকে আবার ওনাকে কাল থেকে উনি রিজিউম করছেন চাকরিতে। দোপাট্টাকে আপনি হেড স্কার্ফ হিসাবে ইউজ করুন। তো উনি সেটা এগ্রি করে গেছে এবং আমাদের সাইড থেকে কোনো অসুবিধা নেই, আপত্তি নেই। তো আমরা উনি ফ্রম নেক্সট ডে থেকে এটা রিজিউম করবেন। যে আমি রেজিগনেশন দিয়েছিলাম সেখানে ওনারা আমাকে একটা মেল করবেন যে ওনারা আমাকে রিজিউম করছেন এবং ওনারা আমাকে অ্যালাউ করছেন উইথ মাই হেড স্কার্ফ। আপনি খুশি? আমি ভীষণই খুশি যে আমার হেড স্কার্ফটা অ্যালাউ হলো এবং স্টুডেন্ট ড্রেস কোডও চেঞ্জ হবে। স্টুডেন্টরা উইল বি অলসো অ্যালাউড টু ওয়্যার হেড স্কার্ফ। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে যাওয়া নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। 2022-এর শুরুতে বিজেপি শাসিত কর্ণাটক সরকার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করে। এ নিয়ে তোলপাড় হয়, বিতর্কের জল গড়ায় সুপ্রিম কোর্টে। এখনো সেই মামলা চলছে। তবে বাংলায় এরকম কিছু হয়নি। বাংলা কিন্তু কর্ণাটক হয়নি। হিজাব নিয়ে বিতর্ক তৈরি হলেও তা মিটে গেছে। ফের নিয়োগপত্র হাতে পেয়েছেন অধ্যাপক সঞ্জিদা কাদের। নিউজ 18 বাংলা। খোদ বিচারকই সাইবার জালিয়াতির শিকার। হোটেল বুকিংয়ে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা। রাজস্থান এবং আরামবাগ থেকে গ্রেফতার হয়েছে 2 জন। দোষী সাব্যস্ত বিধাননগর মহকুমা আদালতে মঙ্গলবার সাজা ঘোষণা। রাজ্যে প্রথম ট্যুরিজম সাইবার ক্রাইমে মামলা। ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে হোটেল বুক করতে গিয়ে প্রতারণার শিকার হন খোদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই ঘটনায় মূল অভিযুক্ত সহ 2 জনকে দোষী সাব্যস্ত করল বিধাননগর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। ফেক সিম কার্ডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ইস্যু হয়েছে। সেই ফেক সিমটা দিয়ে এই পুরো ক্রাইমটা একটা বড় পার্ট, কারণ যে ওয়েবসাইটটা আমরা পাচ্ছি সেই ওয়েবসাইটটার মধ্যে যে জিমেল অ্যাকাউন্টটা আছে, সেই জিমেল অ্যাকাউন্টের লগ ইন পেজ থেকে আমরা যে মোবাইল নাম্বারটা পাচ্ছি, সেই মোবাইল নাম্বারটা ইস্যু হয়েছে এই আসামির মাধ্যমে। এরা ওই রাজস্থানে বসে এই ধরনের ক্রাইমগুলো করে এবং যার ফলে ভিকটিম আমাদের বেঙ্গলে পাওয়া যায়। 2022-এর অক্টোবরে বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হয় অভিযোগ দায়ের করেন বিধাননগর মহকুমা আদালতের তৎকালীন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল। পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি 5 তারা হোটেল বুক করেছিলেন বিচারক। সে সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে একজন ফোন করেন। কিভাবে বুকিং করতে হবে সেটা বলেন। তারপর বলেন রুম বুক করতে টাকা জমা দিতে হবে। এর জন্য একটি অ্যাকাউন্ট ডিটেলসও শেয়ার করেন ওই ব্যক্তি।
সেই অ্যাকাউন্টে 92,000 টাকা জমা দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোম শুভ্র ঘোষাল। পরে তিনি জানতে পারেন ওই হোটেলে কোনো বুকিংই হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝে পুলিশের দ্বারস্থ হন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশ জানতে পারে হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এর পিছনে রয়েছে ভরতপুর গ্যাং। অ্যাকাউন্টের সূত্র ধরে রাজস্থানের ভরতপুরে হানা দেয় পুলিশ। গত বছরের ফেব্রুয়ারিতে মূল অভিযুক্ত প্রেমচাঁদকে গ্রেপ্তার করে। পরে প্রেমচাঁদকে জেরা করে আরামবাগ থেকে স্বর্ণদীপ রায় নামে আরো একজন গ্রেপ্তার। এই দুজনকেই দোষী সাব্যস্ত করেছে বিধাননগর মহকুমা আদালত। মঙ্গলবার সাজা ঘোষণা। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। অভাবের তাড়নায় কিডনি বিক্রি করেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী টাকাও পাননি। টাকা চাইতে গেলে জুটেছে মারধর, হুমকি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে চাঞ্চল্যকর অভিযোগ। ফের কি রায়গঞ্জে সক্রিয় হচ্ছে কিডনি পাচার চক্র? আতঙ্কে স্থানীয়রা। প্রথমে টাকার লোভ দেখিয়ে কিডনি নিয়ে বিক্রি, তারপর টাকা না দেওয়ার অভিযোগ। কিডনি বিক্রির টাকা চাইতে গিয়ে আক্রান্ত হেমতাবাদের মহিলা, মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর অভিযোগ করেছেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা মাইজলি বর্মন। স্বামী দিনমজুর, সংসারে অভাব, মেয়ের বিয়ে দিতে অনেক টাকা ধার হয়ে যায়। বর্মন দম্পতির তখন মাথায় হাত। অভিযোগ, এই সুযোগেই তাদের কিডনি বিক্রির টোপ দেয় দালালরা। আমাদের দুটো মেয়ে আছে, তো মেয়ের জন্য আমাদের খুব একটা ঋণ মহাজন হয়েছিল। আর ও আবার কার মুখে যে শুনছে আমাদের ঋণ মহাজনের কষ্ট চলতেছি। তারপর ও আমাদের বাড়িতে 2-3 দিন যায়, আমাকে সুজায় ওখানে নিয়ে গেলো, বলে এতগুলো টাকা দিব, 15 লাখ টাকা দিব। তো আমাকে তো অতগুলো টাকা দিল না, তার মধ্যে যেগুলো দিতে চাইছিল ওগুলা দিল না। এই টাকা আনতে যাইতে আবার ও আমাকে মারছে। মাইজলি বর্মনের দাবি, আতঙ্কে বাড়ি ছাড়তে হয়েছে। হেমতাবাদ ছেড়ে এখন রায়গঞ্জে বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। কিন্তু আমি তো এই খবরটা শুনে আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু বহুদিন আগে আমি শুনছিলাম যে কিডনি পাচার ছিল, কিন্তু এই খবরটা তো আমি জানি না এবং শুনে আমাকে আশ্চর্য লাগছে। কিন্তু যে মহিলা ঘর ছাড়া হয়ে বাইরে আছে তাকে শীঘ্রই আমরা ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। যতদূর যেতে হবে সেই ততদূর গিয়ে আমি এই প্রশাসনিক ব্যবস্থা করে নিয়ে মেয়েটাকে ফিরে নিয়ে আসার ব্যবস্থা করব। টোপ দিয়ে কিডনি বিক্রি, তারপর মারধর, হুমকি। অভিযুক্ত রবি জালি। গত 4 জুন তার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন মাইজলি বর্মন। ওগুলো সব চক্রান্ত করছে ওরা। আমি মেম্বার হয়েছি, ওরা সেটিং করে আমাকে, আমার গ্রামের সেটিং করে বা বিন্দুলের দিয়ে একটা লোক আছে সেটিং করে কই না কই মানে পাঠাচ্ছিল আমার বাড়িতে। বলছে উনি ওনার ভাই একটা মেম্বার, আপনারা যান, ওনার একটু মাথা নিচু হোক। এর আগেও রায়গঞ্জ, হেমতাবাদের বিভিন্ন এলাকায় কিডনি পাচারের অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে কিডনি নেওয়া হতো। কিডনি পাচারের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করে রায়গঞ্জ থানার পুলিশ। পরে তারা ছাড়াও পেয়ে যায়। ফের কি রায়গঞ্জে সক্রিয় হয়ে উঠেছে কিডনি? শুরু হয়েছিল এই নানা রকম অভিযান চালিয়ে এগুলোকে বন্ধ করা হয়েছিল। প্রশাসন যদি এরকম ঢিলেঢালা হয় তাহলে তো এটা আমরা আরও উপরে যাব। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। রবিবার ভর দুপুরে সোনার দোকানে ডাকাতি, পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। সোমবারও আতঙ্কে রয়েছে রানীগঞ্জ। তদন্তে ভিন রাজ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের একাধিক দল। ঝাড়খণ্ড থেকে একজন গ্রেফতার হয়েছে। প্রথমে সোনার দোকানে ডাকাতি, তারপর পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের তুমুল গুলির লড়াই। রবিবারের দুপুরে রানীগঞ্জ বাজারে ধুন্ধুমার। রবিবার ভর দুপুরে ভরা বাজারে ডাকাতি, তারপর গুলির লড়াই। এ নিয়ে আতঙ্কে স্থানীয়রা। बहुत ज़्यादा आतंक फैला है। हम लोग तो अपने आंखों से देखे खुद, इतना फायरिंग हो रहा है, इतना दिन दहाड़े 12 बजे दिन को आके लूट लिए गया। भाई तो मन में तो डर है ही, इतना इतना हथियार लेके वो लोग आ रहा, जो भी आ रहा है लूटने के लिए, इतना इतना हथियार लेके। নিশ্চয়ই একটা ভয় তো হবেই,
গুলির বীজ বাজারে গুলি হয়েছে। আশা করি পুলিশ প্রশাসন যা উচিত স্টেপ নেওয়ার আছে নিবে। কালকে কিন্তু যা আমরা শুনলাম রাত্রিকে একটা দুষ্কৃতী ঝাড়খণ্ডে ধরা পড়েছে, বাকি সব এইবার আশা করি কি আরও ধরা পড়বে। রবিবার 7 জনের ডাকাত দল সোনার দোকানে হামলা চালায়। রানীগঞ্জে লুটের পর আসানসোলে চলে তাণ্ডব। এখানকার মিহিশিলায় এলোপাথারি গুলি চালায় ডাকাত দল, তারপর একটি গাড়ি ছিনতাই করে পালায়। ঝাড়খণ্ডের ডুমরি থেকে সেই গাড়ি উদ্ধার করেছে পুলিশ। ডুমরি থেকে গ্রেপ্তার করা হয়েছে এক দুষ্কৃতীকে। ধৃতের নাম সুরজ কুমার সিং, বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। अपराधी हम लोग यहाँ एक गाड़ी और एक अपराधी अभी पकड़ा है। हम लोग देख रहे हैं, इन्वेस्टिगेशन चल रहा है, क्या निकलता है देखते हैं। वहाँ घायल हुआ है, जिसका गाड़ी लिया है शायद वो घायल हुआ है। हम लोग तो ये खबर लेके उसका पीछे चलाया था, हम लोग जाके देखेंगे क्या हो रहा है। ডাকাত দলের হাতের আগ্নেয়াস্ত্র দেখেই রানীগঞ্জের ঘটনার সঙ্গে বিহার যোগ স্পষ্ট হয়েছিল। এবার ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার অভিযুক্ত, যে বিহারের বাসিন্দা। পুলিশের সন্দেহ বাকি দুষ্কৃতীরাও বিহার ঝাড়খণ্ডে লুকিয়ে থাকতে পারে। অপরাধীদের খোঁজে আসানসোল দুর্গাপুর পুলিশের একটি টিম বিহারে গেছে। ঝাড়খণ্ডের ডুমরির জঙ্গলেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।